চলে এসে কেএলসিসি পার্কে, লেক সিম্ফনি আমার পাশেই রয়েছে। আগের ভিডিওগুলোতে আমার মালয়েশিয়ার অর্ধেক জার্নির ভিডিওগুলো শেয়ার করেছি, মানে কুয়ালালামপুর সিটিতে এবং সিটির আশেপাশে যেসব দর্শনীয় স্থানগুলো ছিল সেগুলো আমি ঘোরা কমপ্লিট করেছি। এবার আমি কুয়ালালামপুর শহরকে ছেড়ে অন্য শহরের দিকে যাচ্ছি। এই ভিডিও থেকে আমার মালয়েশিয়া জার্নির দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, মানে একটু অন্যরকমভাবে ঘোরা। আগের ভিডিওতে পুরোটা আমি শেষ করতে পারিনি, সেই জন্য এই ভিডিওতে আমি কন্টিনিউশন করেছি। যেমন আমি সারাদিন কুয়ালালামপুরটা ঘোরার পর হোস্টেলে ফেরত এসে আমি আমার ব্যাগপত্র নিয়ে রওনা দিয়েছিলাম পেনাংয়ের দিকে। এখন সেই স্টোরিটাই কন্টিনিউ করব। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার হোস্টেলের দিকে, যেটাতে এতদিন ছিলাম। সেখানে ব্যাগটা এবার নেব। আমার কুয়ালালামপুরের যে টুরিস্ট লোকেশনগুলো সেগুলো ঘোরা আমার কমপ্লিট। এবার গিয়ে ব্যাগ নিয়ে বেরোবো, বেরিয়ে কিছু খাবো, খেয়ে দিয়ে ট্রেন ধরে যাবো টিভিএস। রাত্রিবেলা আমার বাস আছে 12:30টার সময়, বাস ধরে রওনা দিয়ে দেবো পেনাংয়ের জন্য। হোস্টেল থেকে বেরিয়ে গেলাম হাতে লাগেজ নিয়ে। লাগেজটা প্রপারলি গোছানো হয়নি বলে এক জায়গায় হলো না। পিঠের যে ডে ব্যাগটা নিয়ে ঘুরছিলাম সেটা পিঠেই আছে, আর এটা হাতে নিয়ে যাচ্ছি। সেন্ট্রাল মার্কেট বেশি দূর নয় এখান থেকে। খাওয়া দাওয়া করে তারপরে তো ট্রেনে উঠে যাবো। 9টা বাজে এখন, আমার কাছে সময় আছে অনেক। দাদা আমার সাথে যাচ্ছে, হয়তো ডিনার করে একবারে রুমে ঢুকলে আর বেরোবে না, তাই তো? কুয়ালালামপুর সিটির এক্সপিরিয়েন্স খুব ভালো। আমি 5 দিন ছিলাম কুয়ালালামপুরে, কিন্তু তাতেও কমপ্লিট হলো না। তাতেও মনে হয় কিছু রয়ে গেল, কিছু জায়গায় বেশি সময় আমি দিতে পারিনি। যাই হোক, ভালোই লেগেছে। বাজেট ট্রিপ তো, তাই একটু বাজেটের মতন করেই চলতে হবে। আচ্ছা, যাই হোক, এখন আমরা এসেছি কস্তুরী ওয়াকে। এখান থেকে কিছু খাওয়ার চেষ্টা করবো। এখন সেন্ট্রাল মার্কেটেই বসে আছি। আমার পেছনে এখানে সেন্ট্রাল মার্কেটের এন্ট্রি। দুজনে খুঁজে খুঁজে আর কিছু না পেয়ে লাস্টে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে জাকির, ZHAKIR। এখানে এদের মেনু আছে। যাই হোক, রাত্রি 10টা বাজে বলে অনেক কিছু শেষ হয়ে গেছে। আমরা একটা করে নান নিয়েছি, আর ওর সাথে মশলা চিকেন আমি নিয়েছি কারণ ঝালের জন্য, আর দাদা নিয়েছে কারি চিকেন। দেখি কোনটা খেতে ভালো, সেরকম হলে অদল বদল করে নেবো। যা খাবার আমরা অর্ডার দিয়েছি তার হাফ পার্টটা এসছে। এটা হচ্ছে মশলা চিকেন, এটার মধ্যে কিছু ঘাস ফুসও দিয়েছে কিন্তু একটা পিস না। এগুলো তো এমনি নর্মালি টমেটম ফমেটম কিছু আছে। এটা দিয়েছে দাদার কি মশলা, এটা নর্মাল ঝোল, এটা নর্মাল চিকেন কারি না, এটা হচ্ছে নর্মাল চিকেন কারি, আর এটা হচ্ছে মশলা। দেখি খেয়ে দেখি। ভালো না, ভালো না। রাতের এই পর্যন্ত এসে খাবার ভালো থাক বা না থাক, আমাদের এটাই খেতে হয়েছিল, কারণ এটাই ছিল আমার রাত্রের শেষ খাওয়া। এরপর আবার অনেক দূর যেতে হবে, রাস্তায় আর কিছু খাওয়ার মতন সময় পাবো না, কারণ টাইম মতন বাস ধরে রাত্রেবেলা একটু ঘুমাতে হবে। ভোর ভোর আমাকে নামাবে। দাদাকে শেষবারের জন্য ভিডিওতে নিলাম। এখন বাই বলার টাইম। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি যাবো স্টেশনের দিকে, দাদা যাবে বিছানার দিকে। তাই তো? খুব টায়ার্ড হয়ে গেছি আমরা দুজনেই। আমার বিছানাটা আজকে বাসের সিট, আর দাদার বিছানা তো হোস্টেলের বিছানা, আর কি বলবো। অফিসিয়ালি এটাই বাই দাদাকে। ফোন নম্বর তো থাকলো, কথাবার্তা হবে হোয়াটসঅ্যাপে। তাহলে আজকের মতন দাদাকে টাটা করে আমি আমার দিকে এগাচ্ছি। হ্যাঁ, দেখে শুনে যাবেন, একদম সোজা রাস্তা, ঠিক আছে? আমি এটা দিয়ে চলে যাচ্ছি। ওকে। রাতের ঘড়িতে এখন সময় হয়েছে এটা, আর আমি যাচ্ছি সেই নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে একা। এখানে কিন্তু কেউ নেই, একটু ভয় লাগছে, কারণ একা দুটো ব্যাগ নিয়ে রাত্রির 11টার সময় শহরের কোনো একটা নদীর সামনে থেকে, কি বলবো। যদিও সেই রকম কোনো ভয় নেই, কারণ এই শহরের কোনো ব্যাড রেকর্ড নেই। আর আমার কাছে কী নেবে, দুটো ব্যাগ নিয়ে একটু কষ্ট হয়ে যাচ্ছে। এই রাতের বেলা টিভিএস যাওয়ার জন্য আমাকে সবার প্রথমে পাসারসানি বা সেন্ট্রাল মার্কেট থেকে যেতে হতো মসজিদ জামেকে। এটা আমি হেঁটেই পার করেছিলাম, এবং মসজিদ জামেক থেকে আমাকে ট্রেন নিতে হবে, যেটা আমাকে নিয়ে যাবে টিভিএস। পৌঁছে গেছি টিভিএস। ট্রেন থেকে নেমে জাস্ট এসকেলেটার করে যাচ্ছি উপরের দিকে। ফিল হচ্ছে যে শরীরে আর কোনো জোর নেই। গিয়ে কিছুক্ষণ সিটে বসবো, তারপরে বাসের সময় হলে বাসে উঠে যাবো। নর্মালি বাস 2/1 সিটিং অ্যারেঞ্জমেন্ট। রাতের এখন 11:30 বাজে, এখন 1 ঘন্টা আছে বাসের টাইমিংয়ে। বোর্ডিং পাস নিতে গিয়ে আবার আমাকে 1 রিঙ্গিট দিতে হবে, মানে 20 টাকা আরও খরচা করতে হবে। এ তো আমাদের ধর্মতলা বাস স্ট্যান্ডের থেকেও বড় বাস স্ট্যান্ড। এত বাসের নাম্বার তো কোনো প্ল্যাটফর্মেই দেখেছি। বাপরে, 11:20 বাজে এখন সময়, আর এত বাস। কোথাকার বাস আছে।
বোর্ডিং পাস পেয়ে গেছি। এই পেছনে এই কাউন্টারগুলো থেকেই বোর্ডিং পাস দেয়। এসে জাস্ট মোবাইলে টিকিটটা দেখেছি আর বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছি। যেই প্ল্যাটফর্মে আমার বাস দেবে সেই প্ল্যাটফর্মে গিয়ে চুপচাপ বসে থাকো, সময় আসবে বাসে উঠে যাবো আর ঘুমিয়ে পড়বো। এগুলো হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এসে যদি টিকিট কাটার ব্যাপার থাকে তাহলে এখানে থেকে কাটতে হয়। অনেকগুলো কাউন্টার আছে, সেলফ টিকিট কাউন্টারও আছে মনে হয়। বাড়িতে 1-2বার ফোন করে নিলাম, বন্ধুদের সাথে একটুখানি কথা বলে নিলাম। এখন 12:30 বাজতে মাত্র 5 মিনিট বাকি। কথা বলতে বলতে বাস চলে এসছে, ওই যে ওখানে বাস। যাক, ভালো হলো, 5 মিনিট মাত্র বাকি, এবার বাসে উঠি। আমি যেভাবে ঘুরি সেইভাবেই ভিডিওগুলোকে আমি ক্যাপচার করি, কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করি না অথবা কোনো কিছু মিথ্যা বলার চেষ্টা করি না। এইরকমভাবে আমি ঘুরতে ভালোবাসি। একটু কষ্ট বেশি হয়, একটু পয়সাও বেশি বাঁচে, কিন্তু আমার ঘোরাটা আমার মতন করে হয়। শেষমেশ বাসে উঠলাম এবং বাসে ওঠার সাথে সাথেই একদম টাইম মতন বাসটা ছেড়ে দিয়েছিল, আর আমিও আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিনের ক্লান্তি আর কোথায় রাখবো। টিভিএস থেকে পেনাং সেন্ট্রাল, মানে আমি যেখানে নামবো, সেই জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 352 কিলোমিটার, আর আমার বাসে টোটাল পৌঁছে দেওয়ার টাইম দেখাচ্ছিল 5 ঘন্টা। সমস্যা ছাড়া কোনো ট্রিপ আমার পক্ষে সম্ভব নয়। সকালবেলা 4টের সময় বাস আমাকে নামিয়ে দিয়েছিল, কারণ প্রায় 1.5 ঘন্টা শিডিউল টাইমের আগেই পৌঁছে গেছিল আমার বাস নিজের গন্তব্যস্থলে। ভেবেছিলাম বাসের মধ্যেই আমার রাতের ঘুমটা সম্পন্ন হয়ে যাবে, কিন্তু সে তো আর হলো না। সকাল সকাল বাস স্ট্যান্ডে নেমে দেখলাম বাস স্ট্যান্ড পুরো ফাঁকা। এত ভোরবেলা এইখানে কেই বা আসে? বাস থেকে যে কজন আমরা নেমেছিলাম তার মধ্যে 2-3 জনই ছিলাম যারা অপেক্ষা করছিলাম নেক্সট ফেরির জন্য। বাকিরা সবাই যে যার গন্তব্যে চলে গেছিলো। আমি এই বাস স্ট্যান্ডের বাথরুমেই ফ্রেশ হয়ে গেছিলাম। দাঁত মেজে সকালবেলা মুখ টুক ধুয়ে নিজেকে একটু তরতাজা করে তুলেছিলাম। যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি তখন বাজে হচ্ছে সকাল 5টা 3, আর এই টাইমে এখানে কেউ নেই, পুরো এই এলাকাটা ফাঁকা। ফেরির এখান থেকেই ছাড়ার জায়গা, কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টি হচ্ছে। বাস থেকে নামার আগে থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে, আর আমি যেখানটা দাঁড়িয়েছি সেখান থেকে পেনাংয়ের একদম অ্যাকচুয়াল ভিউ পাওয়া যাচ্ছে। পেনাং তো একটা আইল্যান্ড, সেই আইল্যান্ডটা এখান থেকে দেখা যাচ্ছে যে ওই আইল্যান্ডে লাইট জ্বলছে এখন, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে। যেখানে আমি দাঁড়িয়েছি সেখানটাও পুরোপুরি ভেজা অবস্থা, মানে রাত্রিবেলা ভালোই পরিমাণে ঝড় হয়েছে। কুয়ালালামপুরে 5 দিন আছে, সেখানে কোনো বৃষ্টি বাদল হয়নি, কিন্তু এখানে তো বৃষ্টি দেখে আমার মন খারাপ হয়ে গেল। জানি না সারাদিন কী হবে। তার মধ্যে এখনও হোটেল বুকিং নেই, যাবো তারপরে হোটেল বুকিং করবো ওপারে। এত ভোরবেলা কেউ আমাকে ঢুকতে দেবে কিনা সেটাও সন্দেহ। এই কথা বলতে বলতে আবার জোরে বৃষ্টি নেমে গেল। পেনাংয়ে এই সুলতান আব্দুল হালিম ফেরিঘাট থেকে আমার প্রথম ফেরি ছিল সকাল 6:30টায়। 6:30টার আগে কোনো ফেরি ছিল না, মানে আমাকে 1.5 ঘন্টার সময় এখানে এমনিই বসে কাটাতে হয়েছিল। সকাল 6:15 নাগাদ যখন ফেরিঘাটে ফেরি লেগেছিল তখন 2 রিঙ্গিট দিয়ে এন্ট্রি করেছিলাম। হ্যাঁ, এই ফেরির ভাড়া লেগেছিল 2 রিঙ্গিট, আর যেতে সময় লেগেছিল প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। এত ভোরবেলা সূর্য তখনও ওঠেনি, সেই জন্য বাইরের কোনো দৃশ্য আমি দেখাতে পারিনি। খুব আনন্দ হচ্ছে যে পেনাং পৌঁছে গেছি। মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে বেরিয়ে এখন পেনাংয়ে আছি আমি, কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এখন সকাল 6:45 বাজে, কিন্তু এখনও দিনের আলো ফোটেনি, আর আমার হোটেলের চেক ইন হচ্ছে দুপুর 2টোয়। কী করবো এখন বুঝতে পারছি না। এখন অ্যাটলিস্ট 8টা-9টা না বাজলে, মানুষও ঘুম থেকে না উঠলে, ফ্রেশন আপ না হলে গিয়ে কীভাবে বলি যে আমাকে একটু ব্যাগপত্র রাখতে দিন। এই যে এইখানে এদের ঘড়িতে 7টা বাজতে এখনও 5 মিনিট বাকি। সকালের সময় হচ্ছে 7টা 15, আর এখনও পর্যন্ত পুরো শহর ঘুমাচ্ছে। আমি এসেছি কাপিতান কিলিং মস্কের সামনেই, কিন্তু এটাও বন্ধ। আমি যে ওর ভেতরে গিয়ে বসবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু কোথাও দাঁড়ানোর বা বসার জায়গা নেই। এটা অ্যাকচুয়ালি খুব সুন্দর একটা সাজানো গোছানো শহর আর কি। মেনলি যেই জায়গাগুলো আমি ঘুরবো সেগুলো হচ্ছে, আমি যেখানে হোটেল নিয়েছি সেখান থেকে সব ওয়াকিং ডিস্টেন্সে। আমিও মোটামুটি প্রথমে হোটেলের সামনেটা গেলাম, গিয়ে দেখলাম কেউ খুলেছে কিনা, তাহলেও হতো, কিন্তু কেউ খোলেনি, ব্যাগটাও রাখতে পারিনি। হেঁটে হেঁটে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কী করবো। সকালবেলার টাইম, কেউ ঘুম থেকেই ওঠেনি এখনো। এরপরে গল্পটা ছিল এরকম।
পেনাঙে নেমেই আমি অনলাইনে হোটেল বুকিংটা করে নিয়েছিলাম। চেক ইন টাইম ছিল আমার দুপুর 2টো, কিন্তু এখন তো বাজে সকাল 7:15 হবে। যে আমি হোস্টেলে গিয়ে আমার ব্যাগটা রেখে চারিপাশটা ঘুরে দেখবো তারও পরিস্থিতি নেই, কারণ ঘোরার জায়গাগুলোও বন্ধ ছিল। তো কি করার, সকালবেলা মর্নিং ওয়াক করার মতনই আমি চারিপাশটা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম, কারণ আমার তো করার কিছু ছিল না। সকালবেলা কোনো খাবার দোকানও আমি দেখিনি যে গিয়ে কিছু খাবার খেয়ে নেবো। ওকে, তো আমি এখন একটা হোস্টেলে ঢুকেছি, যে হোস্টেলটা আমি অনলাইন বুক করেছিলাম। সেই হোস্টেলে এখন সকাল বাজে 8টা। এর আগে আমি একটা দোকানে চা খেতে বসলাম। চা খেলাম 30 টাকা দিয়ে, 1.5 রিঙ্গিট, 1.5 রিঙ্গিট, মানে 30 টাকা দিয়ে চা খেলাম। চা খেয়ে দেখলাম যে এই হোস্টেলটা খুলে গেছে, কারণ এটা অনলাইনে আগে থেকে বুকিং করা ছিল আমার। তো দেখলাম গেটটা খুলেছে, তখন বাজে 8:45 অলমোস্ট। চেক ইন টাইম হচ্ছে 2টো। আমি এসে জিজ্ঞেস করলাম যে স্যার আমি কি চেক ইন করতে পারি? বলছে কি বুকিং আছে? এবার আমি আমার মোবাইলে দেখালাম যে বুকিং কনফার্ম, কিন্তু ওদের এখনও সিস্টেমে আপডেট হয়নি। তো আমি রিকোয়েস্ট করলাম যে আমি যদি এখানে একটুখানি বসি, কোনো অসুবিধা আছে? আমি আপনার বুকিংটা যদি কনফার্ম করে দেন তাহলে ভালো হয়। 10 মিনিট বসেছি। 10 মিনিটের মধ্যে হঠাৎ করে কম্পিউটারে দেখে বললো যে তোমার কি নাম? আমি বললাম আমার নাম এটা। বলছে হ্যাঁ বুকিং কনফার্ম হয়েছে, বাট তোমার চেক ইন টাইম কিন্তু 2টো। আমি বললাম ঠিক আছে, কী করা যাবে? আর চেক ইন টাইম 2টো। আমি বললাম, রিকোয়েস্ট করলাম যে কিছু করা যাবে? বলছে এখন কিছু করা যাবে না, ফুল আছে, খালি হবে দুপুরবেলা, তারপরে তুমি এন্ট্রি করতে পারবে। সো এখন আমার কাছে এখন অনেকগুলো টাইম আছে, 8টা বাজে, 2টো মানে হচ্ছে 5 থেকে 6 ঘন্টা। এইভাবে যদি একভাবে বসে থাকি আর তারপরে যদি কোনো ঢোকার কোনো রকম চান্স হয়ে যায় তাহলে খুব ভালো। দেখি অ্যাটলিস্ট 1-1.5 ঘন্টা বসি, গ্যাজেটগুলো চার্জ করি। এখানে চার্জিং স্লট আছে। ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাডাপ্টারটা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে চার্জিংয়ে এখন বসেছি। ফোন, ক্যামেরার ব্যাটারি চার্জ হয়ে গেলে পাওয়ার ব্যাঙ্কটা বসিয়ে দেবো। নিজে চার্জ অফ হই এবং ফোন আর ব্যাটারিটাকেও একটু চার্জ করে নিই। তারপরে যদি মনে হয় যে একভাবে বসে থাকতে ভালো লাগছে না, অ্যাটলিস্ট 1 ঘন্টা রেস্ট নিই, তারপরে বেরোবো। বেরিয়ে এখানে লোকাল যে জায়গাগুলো হাতের সামনে, সব 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম হেঁটে, ওগুলো দেখে নেবো। চোখে ঘুম এখন, সারা রাত বাসে ঘুম হয়নি, ভেবেছিলাম ঘুমাবো, কিন্তু বাস খুব তাড়াতাড়ি নেমেছে। যেটা 6 ঘন্টার রাস্তা, 4.5 ঘন্টা 5 ঘন্টায় নামিয়ে দিয়েছে। যদি আমি রেস্ট নিতে পারি তাহলে দুপুরে গিয়ে ঘুমিয়ে পড়বো, আর যদি নিতে না পারি তাহলে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। গুড ইভিনিং সবাইকে পেনাং থেকে। এখন বাজে বিকাল 5টা। সকালবেলা হোস্টেলে এসে যে ওয়েট করতে প্রায় বেলা 12:30 বেজে গেছিলো। অ্যাকচুয়ালি গতকাল সকাল থেকেই জেগেছিলাম, আর একটা চেয়ারে বসে থেকে ঝিমুনি আস্তে আস্তে প্রায় শরীরটা ওখানে ছেড়ে দিয়েছিল। এই জন্য সকালে আর কোথাও বেরোয়নি। আমি ভেবেছিলাম যে ওখানে যদি আমি বসে থেকে কন্টিনিউয়াসলি, তাহলে ওরা কিছু একটুখানি কনসিডার করে আমাকে তাড়াতাড়ি ঢুকতে দেবে আর কি আমার বেডে বা কিছু। সেটা হয়নি, কিন্তু আমাকে ঢুকতে দিয়েছে 1:30 নাগাদ। আধা ঘন্টা কনসিডার করেছে ওরা। এখন আছি পেনাংয়ের রাস্তায়, যেখানটা আমার রুমটা আছে। খুব দারুণ একটা লোকেশনে, খুব দারুণ, মানে এখান থেকে সব কিছু একদম সামনাসামনি, সব কিছু এভরিথিং। এখন আমি আটতে সেগুলোই দেখতে বেরিয়েছি। অনেক কটা জায়গা আছে, অনেক কটা মুরল আছে, খুব ভালো এগুলো। আমি এখন আছি আর্মেনিয়ান স্ট্রিটে, যেখানে ছোটো ছোটো মুরালে পুরো ভর্তি। মানে এখানে দেয়ালের স্ট্রিট আর্টগুলো খুবই সুন্দর। সেই কারণে এই জায়গাটা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখন আমি এসেছি মালয়েশিয়ার পেনাং দ্বীপের মেন রাজধানী জর্জ টাউনে। আর এই শহরটার ব্যাপারে যদি আমি বলি, 1800 সালের দিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় এই শহরটা গড়ে ওঠে। আর তারপর বিভিন্ন দেশ থেকে আসা মানুষের মিলনস্থল হয়ে ওঠে এই শহরটা। চাইনিজ, মালয়েশিয়ান, ভারতীয়, ইউরোপিয়ান, এরা সবাই এসে একসাথে মিলে গড়ে তুলেছে এই শহরটাকে।
আমি এখন আছি কাপিতান কেলিং মসজিদে। এটা 1800 শতকে তৈরি হয়েছিল। ভারতীয় মুসলিম বংশ থেকে এই মসজিদটার প্রতিষ্ঠা করা হয়। আর মেনলি এই মসজিদটা তৈরি করে চেন্নাই থেকে আসা যেসব মুসলিম ধর্মের মানুষরা ছিল তাদের দ্বারা। অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু দেখার আছে, অনেক স্ট্রিট আর্ট আছে, অনেক মুরাল আছে, কিন্তু যেহেতু আমি এগুলো দেখার জন্য আসিনি, আমি এসেছি পেনাঙে অন্য কিছু দেখতে, সেই জন্য খুব বেশি সময় নিয়ে আমি এগুলো দেখছি না, জাস্ট একটু টাচ করে বেরিয়ে যাচ্ছি। মেন জার্নিটা আমার কালকে। এবার এসে মনে হচ্ছে যে দুপুরবেলা ঘুমিয়ে পড়াটা আমার একটুখানি খারাপ হয়ে গেছে। তার কারণ হচ্ছে শরীরের দিক দিয়ে তো ভালোই ছিল, কিন্তু এখন সন্ধ্যে 7:30 বাজে, তো অলমোস্ট সব দর্শনীয় স্থানগুলো বন্ধ হয়ে গেছে। অনেকগুলো জায়গা এখনও বাকি আছে, কারণ কালকে সারাদিন আমি জর্জ টাউনে থাকবো না, জর্জ টাউনের বাইরে থাকবো। এই জর্জ টাউনের ভেতরে আর কোনো জায়গা দেখা হবে না। ফিরতে ফিরতে মেবি সন্ধে হয়ে যাবে, আর আমি পরশু দিন বেরিয়ে যাবো। মাত্র 2 দিনই আমি পেনাঙে আছি। এখন যাচ্ছি ফোর্ট কর্নওয়ালিসের দিকে। গুগল ম্যাপে তো দেখাচ্ছে ওটা বন্ধ হয়ে গেছে, মানে টিকিট কেটে আর এন্ট্রি নেই। বাইরে দিয়ে যতটা দেখতে পারি, দিন থাকতে একটা পৌঁছতে পারবো কিনা বুঝতে পারছি না, কারণ 7:15 এখানেই বাজে। ফোর্ট কর্নওয়ালিসের কাছে পৌঁছে গেছি। এটাই হচ্ছে সেই ফোর্ট, বাট এখন গেট বন্ধ। খোঁজ নিলাম, এই সাইডে একটুখানি কনস্ট্রাকশনের ওয়ার্ক চলছিল। ওদেরকে বললাম যে আমাকে একটুখানি ভেতরে ঢুকতে দেবে, বললো না, এরকম কোনো ঢোকা যায় না। তো এসেছিলাম, ভাবলাম দেখবো, কিন্তু একটা ভালো জায়গায় আছি। এটা হচ্ছে এখানকার মেরিন ড্রাইভের মতো, আর এই হচ্ছে আন্দামান সি। ওই সাইডে হচ্ছে মেনল্যান্ড দেখা যাচ্ছে, মেনল্যান্ড মালয়েশিয়া ওই সাইডটা। আর এই সাইডে যে বড় বড় জাহাজগুলো আছে ওইখানেও এটা দেখা যাচ্ছে। এখানটা চিল করার মতন। সময় এখন 7:26, আর কলকাতায় আমার বাজে 5টা বাজতে 4 মিনিট বাকি। অলমোস্ট অন্ধকার হয়। এর আগে আর 2-3টে ছোটো ছোটো জায়গা দেখার ইচ্ছা আছে, যেগুলো হচ্ছে জেটিস, ক্ল্যান জেটি, ট্যান জেটি, লিম জেটি। এগুলো এখান থেকে 1 কিলোমিটারের মধ্যে। ততক্ষণে যদি দিনের আলোটা থাকে তাহলে জায়গাটা খুব সুন্দর লাগবে। আমি এখানে সব জায়গাগুলো দৌড়াদৌড়ি করে ঘুরছি, তার মানে এটা নয় যেখানে জায়গাগুলো দৌড়াদৌড়ি করেই ঘুরতে হয়। সবই কাছাকাছি, আমার কাছে সময় কম, ইচ্ছা ছিল যে দিনের আলোতে দেখবো, সেই কারণে একটু দৌড়াদৌড়ি করছিলাম। দুপুরবেলাটা এসে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে আমার 5টা বেজে যায়। আর 2-2.5 ঘন্টার মধ্যে যতটা কমপ্লিট করা যায় সেটাই। পেনাঙের জেটিস মানে শুধু নৌকার ঘাট না, এগুলো হলো সমুদ্রের উপর তৈরি পুরনো বসতি। সহজ করে বুঝলে, অনেক বছর আগে 19 বা 20 শতকে চীন থেকে আসা শ্রমিকরা এখানে বসবাস শুরু করে, কিন্তু শহরের ভেতরে তারা জায়গা না পেয়ে সমুদ্রের ওপর কাঠের খুঁটির ওপরে ঘর বানিয়ে থাকতে শুরু করে। এইভাবেই তৈরি হয় জেটিস। ক্ল্যান ব্যাপারটা হলো, এখানে মানুষরা সারনেম মানে ফ্যামিলি নেম অনুযায়ী ভাগ হয়ে থাকতো, তাই প্রতিটা জেটি এক একটা ক্ল্যান নামে পরিচিত। যেমন চিউ ক্ল্যান, লিম ক্ল্যান, ট্যান ক্ল্যান, তাই নাম হয়েছে ক্ল্যান জেটিস। এখনও অনেক পরিবার এখানে থাকে। একই সাথে এটা একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন হয়ে গেছে। কাঠের রাস্তা, সি ভিউ, ট্রেডিশনাল লাইফস্টাইল সব মিলে একটা ইউনিক এক্সপিরিয়েন্স। চিউ জেটির পর এটা হচ্ছে ট্যান জেটি। ট্যান জেটিটা তুলনামূলক হালকা চিউ জেটির থেকে, ওটা একটুখানি বেশি ভরাট, টুরিস্ট ওই গুলিটাতে বেশি যায়, ওটা হচ্ছে ওই পার্টটায়। আর এটা হচ্ছে ট্যান জেটি। এই জেটিটা একটুখানি স্ক্যারি লাগছে, কারণ এই যে পাটাতনের উপর দিয়ে হাঁটছে এটা পুরোটাই সমুদ্রের উপরে। ওদিকে লোক আছে কিনা তাও জানি না। ট্যান জেটিটা এইখানটা শেষ, আর ওটা হচ্ছে চিউ জেটি। এখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। দিনের বেলা হলে এটা খুব দারুণ লাগতো, কিন্তু আই মিস মাই অপরচুনিটি, কিছু করার নেই। আচ্ছা, এইখান থেকে কিন্তু এই সাইডে কিছু রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, আর ওই দূরে পেনাঙের সব থেকে উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে ওটা। এখনও কোনো রকম টুরিস্ট এখানে নেই, তাও একবার যাচ্ছি সামনে, যাই না কেউ আমাকে লুটে নেবে কিনা, ভয় লাগছে কিন্তু একটুখানি। আর এখানে খুব দারুণ হাওয়া দিচ্ছে। এই জেরিটা সত্যি, যদি দিনের আলো থাকাকালীন যদি এখানে আসতে পারতাম তাহলে সানসেটটাও খুব ভালো এনজয় করতে পারতাম, আর ভিউটাও খুব ভালো এনজয় করতে পারতাম। হাওয়া দারুণ দিচ্ছে, আর এখান থেকে মেনল্যান্ড মালয়েশিয়াটা খুব সুন্দর লাগছে। সব বাতিগুলো তো একভাবে জ্বলছে, সেই জন্য। অলমোস্ট রাস্তাঘাট সব ফাঁকা হয়ে গেছে, সবাই নিজের নিজের বাড়ি ফিরে যাচ্ছে। আবার কাল সকাল হবে, আবার শুরু করতে হবে নতুন দিন। রাত্রে কি খাবো সেটা এখনও ভাবছি, দেখি কি পাওয়া যায়।
সময় হয়েছে এখন 8:53। হোস্টেলের প্রায় সামনাসামনি চলে এসেছি। ম্যাক্সিমাম স্ট্রিট ফুডের দোকান বন্ধ হয়ে গেছে, এখানে 9টার মধ্যে মোটামুটি ক্লোজ হয়ে যায় সব। এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, এখানে 1 পিস নান 5 রিঙ্গিট, মানে 100 টাকা 1 পিস নান। নট সো বিগ বাট ঠিক আছে। তারপরে কারি চিকেন নিতে হয়, কারি চিকেন হচ্ছে 6 রিঙ্গিট, তাহলে 6 আর 5 11 রিঙ্গিট। আমার একটা নান রুটি হবে আর কারি চিকেন হবে, কিন্তু চিকেনের পিস ছোটো হবে, আর যদি চিকেন বড় নিই তাহলে 9 রিঙ্গিট। আর এছাড়া আছে নাসি লেমাক, এটা হচ্ছে ওই ভাত, পিস চিকেন, তার ডিম সেদ্ধর হাফ, একটু মাছ, একটু সবজি, এইসব মিলিয়ে। তো আমি ওটাই নেওয়া প্রেফার করলাম। সময় খুব কম, মানে খুব দৌড়াদৌড়ি করে একটু ঘোরা হচ্ছে আমার, কারণ লিমিটেশন সময় নিয়ে আসা। ছুটি যেরকম পেয়েছি সেইভাবে আমাকে ঘুরতে হবে, আর এই দেশে তো আমি বারবার পয়সা খরচা করে আসতে পারবো না, তাই যতটা পারছি ততটা দেখে যাচ্ছি। তাই আমার খাবার অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসুক, খেয়ে দিয়ে রুমে যাবো, তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকাল সকাল আবার বেরোতে হবে, বেরিয়ে ঘুরতে যাবো আমার পেনাঙে আসার যে মেন কারণ সেটার জন্য। এরপর ফোনে কথা বলতে বলতে আমি আমার রাত্রের খাবারটা শেষ করলাম। বাড়িতেই ফোন করেছিলাম আর কি। খাওয়া শেষ করে আমি এখান থেকে সোজাসুজি চলে গেছিলাম আমার হোস্টেলের রুমে, কারণ শরীরে আর জোর ছিল না, মনে হচ্ছিল বড় একটা ঘুমের দরকার। আমার এই বেডটা এরকম ছিল, বেডটা দোতলার ছিল, কিন্তু নিচের ফ্লোরটাই আমি রিকোয়েস্ট করে নিয়েছিলাম। ওপরেও একজন ছিল, কিন্তু আমি আর সেদিকে পরোয়া না করে তাড়াতাড়ি করে জিনিসপত্র চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়েছিলাম।